লুকোচুরি খেলবে? লুকোচুরি। আসসালামু আলাইকুম, আমি বিপ্লব আর আপনারা শুনছেন রহস্যবৃত্ত। প্রথমেই আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সবাইকে, কারণ আপনাদের ভালোবাসায় আর সাপোর্টেই আজ রহস্যবৃত্ত পৌঁছে গেছে 103 নম্বর এপিসোডে। সত্যি এই যাত্রা আপনাদের ছাড়া সম্ভব ছিল না। যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, কারণ এখানে এমন কিছু ঘটনা শুনবেন যেগুলো শোনার পর রাতের অন্ধকারে হয়তো আপনাকে ভয় পেতে বাধ্য করবে। আজকের ঘটনাটা একজন দর্জি কাকার জীবনে ঘটে যাওয়া এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেখানে একটা সাধারণ দাওয়াত পরিণত হয়েছিল এক অভিশাপে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তিনি যাকে দাওয়াত দিয়েছিলেন সে নাকি মানুষ ছিল না। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ঘটনা। আশা করছি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজকে যে ঘটনাটা আপনাদের শোনাতে যাচ্ছি, এটা ঘটেছিল আমার বাবার চাচাতো ভাইয়ের সাথে। সম্পর্কে উনি আমার কাকা, পেশায় উনি একজন দর্জি ছিলেন। সময়টা ঠিক মনে নেই, তবে 2016 কি 17 সালের দিকে হবে। আমাদের এলাকার মূল রাস্তা থেকে একটা সরু গলি ঢুকে গেছে ভেতরের দিকে। গলিটা খুব অদ্ভুত। এক পাশে একটা ইটের দেয়াল ঘেরা বাগান। দেয়ালটা বুক সমান উঁচু, কিন্তু তার ওপাশে কি আছে সেটা কখনো স্পষ্ট দেখা যায়নি। ভেতরে সব সময় ঝোপঝাড় আর এক ধরনের স্থির অন্ধকার ছিল। অন্য পাশে আমার কাকার দর্জির দোকান। দোকানের পাশেই আরেকটা দোকান ছিল, যেটা কখনো শেষ হয়নি। অর্ধেক দেয়াল, উপরে খোলা আকাশ, ভেতরে শুধু ঘন অন্ধকার। লোকজন বলতো এই দোকানটা কেন শেষ হয়নি সেটা নিয়ে নাকি একটা পুরনো ঘটনা বিরাজমান, কিন্তু কেউ ঠিক করে কিছু বলতে পারতো না। সবার ভিতরে একটা ঘোলাটে ধারণা, গলিটার শেষ মাথায় কাকার বাড়ি ছিল। আর এই গলিটা নিয়েই একটা অদ্ভুত অনুভূতিও ছিল। রাতে ঢুকলে মনে হতো গলিটা যেন ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, দেওয়ালগুলো যেন একটু কাছে চলে আসছে। ঈদের সময় কাকার দম ফেলার একদম সময় থাকতো না। রাত 2টা-3টা পর্যন্ত সেলাই মেশিনের সামনে বসে কাজ করতেন। চোখ জ্বলতো, পিঠ ব্যথা করতো, কিন্তু কাজ থামানো যেত না, কারণ ঈদের আগে মানুষ টাকা বেশি দেয়। একদিন কাকা শহরে গেল সুতা আর কিছু জিনিস কিনতে। ফেরার পথে বাজার থেকে কাকা একটা পাঙ্গাস মাছ কিনে নিল। মাছটা খুব টাটকা ছিল, তখন নাকি রক্ত ঝরছিল। বাসায় এসে স্ত্রীকে বললেন, মাছটা রান্না করে দোকানে দিয়ে যেও, আমি ওখানে বসেই খাবো। রাত 10টার দিকে কাকার স্ত্রী খাবার নিয়ে এলেন দোকানে। গরম ভাত, পাঙ্গাস মাছের ঝোল। দোকান ভরে গেল এক অদ্ভুত গন্ধে, কিন্তু কাজের চাপে কাকা খেতে পারলেন না। রাত বাড়তে লাগলো। একসময় কাকা শাটার নামিয়ে দিলেন, শুধু দরজাটা খোলা রেখে কাজ করতে থাকলেন। পুরো এলাকা তখন নিস্তব্ধ, শুধু একটা শব্দ, সেলাই মেশিনের ঘর ঘর। হঠাৎ ঠক করে শব্দ হচ্ছে। শব্দটা এলো পাশের সেই অসমাপ্ত দোকান থেকে। কেউ যেন কাঠে আঙুলের গাঁট দিয়ে টোকা মারছে। কাকা বললেন, কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক করে শব্দ। এবার কাকার গলায় বিরক্তি। এই সব দুষ্টুমি করিস না, ভেতরে আয়, ভাত আছে, খা। এই কথাটাই ছিল সব কিছুর শুরু। কাকা ভেবেছিলেন পাড়ার ছেলেরা মজা করছে তাকে নিয়ে, কিন্তু কেউ ছিল না, না দোকানে না গলিতে। কিন্তু কেউ একজন তো ছিল যে শুনেছিল। কাকা একা বসে ভাত খেলেন। মাছের ঝোল ঠান্ডা হয়ে গিয়েছিল তখন, কিন্তু খাওয়ার সময় কাকার মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে। দোকান বন্ধ করে কাকা গলি দিয়ে বাড়ি ফিরছেন। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ, কে রে? কিন্তু গলার স্বরটা না চেনা, না, কিন্তু অদ্ভুতভাবে পরিচিত। বাগানের ভেতর থেকে আবার
তুই না খেতে ডাকলি, নিজে একাই তো খেয়ে নিলি। কাকা এবার দেয়ালের উপর দিয়ে উকি দিলেন, আর যা দেখলেন একটা মানুষ বসে আছে, শরীর আছে কিন্তু মাথা নেই, ঘাড়ের উপর শুধু কালো শূন্যতা। তবুও সে কথা বলছে। কিভাবে কিভাবে বলছে? কাকা দৌড় দিলেন, হাঁপাতে হাঁপাতে বাড়ি পৌঁছালেন। সব শুনে স্ত্রী বললেন, ক্লান্তি, তুমি হয়তো ভুল দেখেছ। কিন্তু কাকা জানতেন এটা এটা ভুল না, এটা ভুল না, আমি দেখেছি। এরপর থেকে প্রতিদিন না হলেও মাঝে মধ্যে একই শব্দ, ঠক ঠক করে। কাকা বাইরে যেতেন কিন্তু কেউ থাকতো না। একদিন গলির মাঝখানে কাকা দেখলেন একটা ছায়া এগিয়ে আসছে তার দিকে। ছায়াটা হাঁটছে কিন্তু কোনো পায়ের শব্দ নেই। কাছাকাছি এসে পরিষ্কার হলো সেই একই অবয়বটা, মাথাহীন। সে এসে কাকার সামনে দাঁড়ালো, বলল, দাওয়াত দিয়ে খাওয়াস নাই। তারপর কাকার হাত চেপে ধরলো। কাকা বলছিল, ওই স্পর্শ আর জীবনও আমি ভুলবো না। বরফের মতো ঠান্ডা, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর। সেখানে কোনো প্রাণ ছিল না। কাকা চিৎকার করলেন, আর কিচ্ছু মনে নেই কাকার। রাতে কাকার স্ত্রী শুনলেন, গরুটা তোদের লাউ গাছ খাচ্ছে। কাকার স্ত্রী বাইরে গিয়ে দেখলেন, কই কিছুই নেই তো। তারপর জানালার পাশে দেওয়ালের নিচে বসে আছে সেই একই অবয়ব, মাথাহীন। সে বলল, আমি ছাড়ব না। স্ত্রী আয়তুল কুরসি পড়তে লাগলেন, গলা কাঁপছে, তবু থামেননি। এক সময় অবয়বটা মিলিয়ে গেল। পরদিন ইমাম সাহেব এসে বললেন, এটা আপনার পেছনে লেগেছে মাছের গন্ধে, কিন্তু আসল ভুল করছেন আপনি। যখন বলেছিলেন ভেতরে আয় খা, আপনি মানুষকে বলেছিলেন, কিন্তু সে ভেবেছে তাকে ডেকেছেন, আর আপনি তাকে না খাইয়ে নিজে খেয়ে ফেলছেন। ওদের কাছে এটা অপমান মনে হয়েছে। ইমাম সাহেব তাবিজ দিলেন, সবকিছু থেমেও গেল। কিন্তু কাকা বলছিলেন, কখনো কখনো গভীর রাতে মনে হয় কেউ এখনো সেই গলিতে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, আবার কেউ তাকে ডাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। একটা ছোট্ট ভুল, একটা অদৃশ্য দাওয়াত, আর তার পরিণতি এতটা ভয়ঙ্কর হতে পারে ভাবা যায়। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার মায়ের কাছ থেকে শোনা একটি ঘটনা। ঘটনাটি আনুমানিক 1990 থেকে 1991 সালের ঘটনা। বলে রাখা ভালো, আমাদের হিন্দু ধর্মীয় মানুষদের যে কোনো শুভ কাজ, যেমন বিয়ে, অন্নপ্রাশন এবং শ্রাদ্ধ ইত্যাদি, এই সময়গুলোতে নাপিত অর্থাৎ যাদের পেশা চুল দাড়ি কাটা, তাদের খুরের ছোঁয়া ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না। আমি এবার আমার ঘটনায় চলে যাব। আমার মা আমাকে যেভাবে বলেছিলেন আমি সেভাবেই আপনাদের বলছি। আমার মায়ের যখন 12 বছর বয়স, তখন খুলনার এক নামকরা মন্দিরের নাম উল্লেখ করতে নিষেধ করেছেন, ব্র্যাকেটে দিয়ে দিয়েছেন। মন্দিরের পূজারীর কাছ থেকে শোনা এই ঘটনা। পুরোহিতের নাম আবারও তিনি নামটা দিয়েছেন এবং তারপরে তিনি ব্র্যাকেটে লিখে দিয়েছেন নামটা প্রকাশ না করতে। তিনি ছিলেন একজন তন্ত্র সাধক। তিনি ভূত, পেতনি এবং জিন ছাড়াতেন ওঝার মতন। আমার মা ও আমার দিদা একদিন তার কাছে যান মন্দিরে পুজো দিতে। মন্দিরের পাশে পুরোহিতের ঘর। আমার মা দূর থেকে দেখলেন তার ঘরের ভেতরে কি টেবিলের ওপর কাঠের থালার ওপর লাল কাপড় দিয়ে ঢাকা কি যেন একটা জিনিস রয়েছে। আমার মা কৌতূহল বশত পুরোহিতকে জিজ্ঞেস করলেন, কাকু, লাল কাপড় দিয়ে ঢাকা ওই জিনিসটি কি? তিনি মজা করে বললেন, ওর ভেতরে একটা হাড় রয়েছে। আমার মা বললেন, কিসের হাড়? এটি আপনার কাছে কিভাবে আসলো? প্রথমে পূজারী তেমন কিছু বলতে চাইলেন না। পরে আমার মায়ের অনেক চোরাচুরির কারণে তিনি ওই হাড়ের পেছনের রহস্য বলতে রাজি হলেন। তার বয়স যখন 20-22 বছর, এত কম বয়স থেকেই ভূত, পেতনি ও তন্ত্রমন্ত্র, জাদু এসব নিয়ে কাজ করতেন। একদিন বর্ষা রাতে আমাদের খুলনা রূপসা শ্মশানে এক মরদেহের সৎকার করতে যান তিনি। যখন সৎকারের কাজ চলছে এমন সময় তিনি সিগারেট খাওয়ার জন্য হাঁটতে হাঁটতে ওই স্থান থেকে কিছুটা দূরে যান। হঠাৎ করে তার
একটি পা একটি গর্তের মধ্যে ঢুকে যায় এবং তার পায়ে অনেক চোটও পান তিনি। তিনি গর্তের ভেতর থেকে তার পায়ের নিচে কিছু শক্ত জিনিস অনুভব করলেন। আমরা জানি যে সব জিনিস নিয়ে যারা কাজ করেন তাদের অনেক সাহস থাকে। স্বাভাবিকভাবে তারও অনেক সাহস ছিল। তিনি আগে পিছে কিছু না ভেবে গর্তের ভেতরে হাত ঢুকিয়ে দেন। বেশ কিছু শক্ত জিনিস ওনার হাতে অনুভূত হয়। ঠিক এমন সময় তার সঙ্গী সাথীরা ওনাকে পেছন থেকে ডাক দেয় ও তাকে আবারও শ্মশানে নিয়ে যায়। কিন্তু তার মনের ভেতর কৌতূহল কাজ করে শক্ত জিনিসটি কি ছিল। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আবারও ওই স্থানে ফিরে যাবেন। যেমন ভাবা তেমন কাজ। শ্মশানে সকল কাজ শেষ হওয়ার পর সকলের চোখের আড়ালে তিনি ওই স্থানে ফিরে যান এবং ওই গর্তের ভেতরে আবারও হাত ঢুকিয়ে দেন এবং ওই শক্ত জিনিসটি ধরে টান দেন। টান দেওয়ার পর উনি যা দেখলেন সেটা দেখার জন্য উনি ওই সময় প্রস্তুত ছিলেন না। তিনি গর্ত থেকে যে জিনিসটা উঠালেন সেটি একটি লম্বা হাড়। তিনি প্রথমে একটু ঘাবড়ে গেলেন, তারপর কিছুক্ষণ পর ভাবলেন হাড়টি তিনি নিজের কাছে রাখবেন তার তন্ত্র সাধনার জন্য। কিন্তু তিনি জানতেন না যে এই হাড়টি তিনি তার নিজের সাথে যে নিয়ে যাচ্ছেন সেটি কার হাড়, তিনি বা কিসের হাড়। তিনি বাসায় এসে সবার চোখের আড়ালে একটা জায়গায় হাড়টি লিখে রেখে দেন। ঘটনাও শুরু হয় এইখান থেকেই। প্রথম রাতে কোনো সমস্যা হয় না, দ্বিতীয় রাত থেকে ঘটনাটি ঘটতে শুরু করে। আনুমানিক 12টা থেকে 1টার সময় তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তিনি শুনতে পেলেন তার ঘরের আশপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। কিন্তু কিছু শোনার পর তিনি ঘরের আলো জ্বালিয়ে খোঁজা শুরু করলেন ওই আওয়াজটি কোথা থেকে আসছে। অনেক খোঁজাখুঁজির পর তিনি খুঁজে পেলেন না। এরই মধ্যে কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়। তৃতীয় রাতে গত রাতের মতো আবার ঘুম ভেঙে যায়। আজও তার ঘুম ভাঙল কান্নার আওয়াজে এবং তিনি চোখ খুলে দেখলেন একটি কালো ছায়ার মূর্তি তার ঘরের ভেতর থেকে হেঁটে যাচ্ছে এবং তার ঘরের ভেতরে হেঁটে বেড়াচ্ছে। ছায়া মূর্তিটি দেখে একটি মেয়ের ছায়া মূর্তি বলে মনে হলো। ওই কান্নার আওয়াজটি ছায়া মূর্তি থেকেই ভেসে আসছে। তখন তিনি উঠে বসলেন এবং ভয়হীনভাবে জিজ্ঞেস করলেন, তুমি কে আর এভাবে কাঁদছো কেন? তখন ওই ছায়া মূর্তিটি উত্তর দিল, তুমি আমার পায়ের হাড় নিয়ে এসেছো, আমি চলতে পারছি না। তিনি বললেন যে তুমি আমাকে আমার হাড়টা ফিরিয়ে দাও। তখন পূজারী বললেন, আমি তো কোনো হাড় পাইনি, কোন হাড়ের কথা বলছো? তখন ছায়ামূর্তি বলে, সেই শ্মশানে যে ঘটনা সেটি তার পায়ের হাড় এবং সেটি সে ফেরত চায়। পূজারী ছায়ামূর্তিকে বললেন যে হাড়টি তিনি ফেরত দেবেন না, কিন্তু তিনি আর একটা প্রশ্নও করলেন যে ওই হাড়টা ওই স্থানে কিভাবে আসলো। তখন ছায়ামূর্তিটি উত্তরে বলল যে তখন থেকে 20 বছর আগে সে মারা যায়। রূপসা নদীর বিপরীত পারে একটি গ্রামে তারা পরিবার নিয়ে থাকতো। তার বাবা পেশায় ছিলেন একজন নাপিত। মেয়েটি তার গ্রামের একটি ছেলেকে ভালোবাসতো। তার পরিবার কোনো অবস্থাতে এই সম্পর্ক মেনে নেয়নি। কিছুদিনের মধ্যে বাবা অন্য এক মেয়ের সাথে বিয়ে দেয়। তখন মেয়েটি রাগে দুঃখে তার গ্রাম ছেড়ে 4-5টি গ্রাম পরে গিয়ে একটি পরিত্যক্ত স্থানে এসে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই গ্রামের লোকেরা লাশের পরিবারের কোনো খোঁজ খবর না পেয়ে বেওয়ারিশ লাশ হিসেবে নদীর এপারে রূপসা শ্মশানের পাশে একটি গাছের নিচে মাটি চাপা দিয়ে রাখে। এই ঘটনাগুলো সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটাই যে এটা সে লাশের কাছ থেকে শুনছে। সময়ের পরিবর্তনের ফলে গাছটি মারা যায় এবং সে একটি গর্তের তৈরি হয় এবং গর্তের ভেতরে যে গর্তটার ভেতরে সেই পুরোহিতটা পড়ে গিয়েছিল। তখন এই কথা শুনে পূজারী মনে মনে ভাবলো যে অপমৃত্যুতে মরা নাপিতের অবিবাহিত মেয়ের পায়ের হাড় তার তন্ত্র সাধনার জন্য অনেক কাজে লাগবে এবং সিদ্ধি লাভ করতে পারবে। অন্যদিকে কালো ছায়া মূর্তিটি পূজারীর কাছে অনেক অনুরোধ করলো তার হাড়টি ফেরত দেওয়ার জন্য, কিন্তু কোনো অবস্থাতে পূজারী সে হাড় ফেরত দিতে চাইল না। এই অবস্থায় কোনো ছায়ামূর্তিটি বলল যে হাড়টি ফেরত মানে হাড়টি সে কোনোভাবেই ফেরত দেবে না, তবে একটা কাজ করা যেতে পারে, সেটি হচ্ছে তার আত্মার শান্তির ব্যবস্থা করে দেবে পূজারী। এবং এই প্রস্তাবে সেই মেয়েটিও রাজি হলো এবং কিছুদিন পর এক বিশেষ দিনে
হিন্দু ধর্মীয় মতে শ্রাদ্ধ শান্তির মাধ্যমে পূজারী তার আত্মা উদ্ধার করলো। তারপর থেকে এই হাটটি অনেক যত্ন সহকারে, মানে এই প্রস্তাবটি মেয়েই দিয়েছিল এবং পূজারী সেটাতে এগ্রি করেছিল এবং সেই অনুযায়ী সবকিছু হলো এবং সে যেটা করলো সেই হাটটি দিয়ে সে অনেক যত্ন সহকারে এসেছে তার কাছে রাখলো এবং বিভিন্ন মানুষকে তন্ত্র সাধনার মাধ্যমে ভূত পেতনি ও কালো জাদুর প্রকোপ থেকে সেই পুরোহিত রক্ষা করত। তো এইটাই ঘটনা ছিল। এই কাহিনীতে পুরোহিত পূজারী নিজের মুখে আমার মায়ের কাছে বলেছেন এই ঘটনাটি আমার মায়ের কাছ থেকে শোনা এবং এটি একটি সত্যি ঘটনা। আমি আপনার ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমার নিজের সাথে ঘটা কিছু ভয়ঙ্কর ঘটনা রয়েছে যা আমি আপনাদেরকে মানে তিনি বলেছেন যে শোনাবেন নিশ্চয়ই কোনো একদিন, এবং ভালো লাগলে তিনি এটা পড়ে শোনাতে বলেছেন। এই ছিল ঘটনা। আশা করছি ভালো লেগেছে আপনাদের। এবং তিনি কোনো তার নাম লেখেননি বা তার নাম লিখেছেন নিলয় চক্রবর্তী। হ্যাঁ, তো তার এই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, যদি ভালো না লাগে তাও জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। এবং এই ঘটনাগুলো মতো আপনাদের কাছে অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো ইমেইলে আমাদেরকে পাঠিয়ে দেবেন।